বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, জীবের বৃদ্ধি ও বংশগতি। তো জীবের বৃদ্ধি এবং বংশগতির এটা হলো আমার 7 নাম্বার পর্ব। যদি 1 থেকে 6 নাম্বার পর্ব দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। পাঠ 7 থেকে 9, বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএর ভূমিকা। তো বংশগতি জিনিসটা কি শুরুতে আমাদের জানতে হবে। বংশগতির ইংরেজি হচ্ছে কিন্তু হেরিডিটি, বা অনেকে হেরেডিটি বলে। তো মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে, মানে পিতা মাতার কিছু কিছু বৈশিষ্ট্য তার সন্তানরা সবসময়ই পায়। তো মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। তো এখান থেকে কিন্তু আমাদের বংশগতি সংজ্ঞাটা আসে। তো বংশগতি কি? পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে যে প্রক্রিয়ায় সঞ্চারিত হয় অর্থাৎ যায় তাকে বলা হয় বংশগতি। আর সন্তানরা পিতামাতার যে সব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। তো এখান থেকে কিন্তু আমাদের দুইটা সংজ্ঞা মনে রাখতে হবে, বংশগত বৈশিষ্ট্য কি এবং বংশগতি কি। তো বংশগতিটা আমরা জানলাম যে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশগতি। আর বংশগত বৈশিষ্ট্য কি? পিতামাতার যে সকল বৈশিষ্ট্য সন্তানরা পায় তাকেই বলা হয় বংশগত বৈশিষ্ট্য। বংশগত বৈশিষ্ট্য সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক। প্রাচীনকালের মানুষরা বংশগত বৈশিষ্ট্য সম্বন্ধে কাল্পনিক ধারণা পোষণ করত। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, অর্থাৎ তার সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো কিভাবে যায়, এটা বিজ্ঞানীরা কিন্তু পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। তো ঊনবিংশ শতাব্দীটা কি? যে শতাব্দীটা চলছে 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত, এটাই হলো ঊনবিংশ শতাব্দী। এখন দ্বিতীয়ার্ধ কি বলা হইতেছে? ঊনবিংশ শতাব্দীটা চলতে কিন্তু 100 বছর, 1800 থেকে 1900 সাল পর্যন্ত 100 বছর। এইখানে প্রথম 1 থেকে 50 এটা হলো প্রথমার্ধ, এবং 51 থেকে 1900 শতক পর্যন্ত এটা হলো দ্বিতীয়ার্ধ। এই দ্বিতীয়ার্ধে কিন্তু প্রথম যিনি বংশগতির ধারণা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তো তিনি বংশগতি সম্বন্ধে ধারণা দিয়েছেন কখন? ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 50 সালের পরে যাইয়া বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। এখন বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেলকে কেন বলা হয়, এই প্রশ্নটা কিন্তু আসে। অর্থাৎ আধুনিক যে তত্ত্বটা প্রচলিত আছে বংশগতি সম্বন্ধে, সেই তত্ত্বটা কিন্তু মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে কিন্তু বংশগতির জনক বলা হয়। তো এই গ্রেগর জোহান মেন্ডেল সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিই। জিন তত্ত্ব। জিন তত্ত্ব মানে হলো কি জেনেটিক্স। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, নিয়ন্ত্রণ, প্রাণ ও তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জিন তত্ত্ব বা জেনেটিক্স বলা হয়। তো এই জেনেটিক্সের সংজ্ঞাটাও কিন্তু আমাদের আসে, এখান থেকে শিখে নেবা। তো জেনেটিক্স শব্দের প্রবর্তক কে? উইলিয়াম বেটসন। তো এই জেনেটিক শব্দটা কিন্তু তিনি প্রবর্তন করেন, উইলিয়াম বেটসন। তো এটা কত সালে প্রবর্তন করেন? 1906 সালে কিন্তু এই জেনেটিক্স শব্দটা প্রবর্তিত হয়। তো জেনেটিক শব্দটি এসেছে কোথা থেকে? গ্রিক শব্দ জিন্ন থেকে, যার ইংরেজি অর্থ টু গিভ বার্থ। জেনেটিক্সের জনক গ্রেগর জোহান মেন্ডেল। এখন দেখো, এই জেনেটিক্সের জনক কিন্তু বলা হইতেছে গ্রেগর জোহান মেন্ডেলকে, আর এই জেনেটিক্স শব্দটির প্রবর্তক কিন্তু উইলিয়াম বেটসন। তো গ্রেগর জোহান মেন্ডেলের জন্ম 1822 সালে, এটা আমাদের বইয়ে আছে, এবং মৃত্যু হলো 1884 সালে। 6 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন 1884 সালের।
তো তিনি যেখানে জন্মগ্রহণ করেন সেই অঞ্চলটার নাম ছিল পূর্বে কিন্তু অস্ট্রিয়া। এই অস্ট্রিয়ার সিলেমিয়া রাজ্যে কিন্তু এই গ্রেগর জোহান মেন্ডেল জন্মগ্রহণ করেন। বর্তমানে এই অস্ট্রিয়াটা কিন্তু চেক প্রজাতন্ত্র নামে পরিচিত। গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন কিন্তু একজন ধর্মযাজক। ধর্মযাজক কাদেরকে বলা হয়? খ্রিস্টান মিশনারিতে যে ধর্মগুরুগুলো থাকে তাদেরকে কিন্তু বলা হয় ধর্মযাজক। তো এই গ্রেগর জোহান মেন্ডেল 1856 সাল থেকে 1863 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। অর্থাৎ এই দীর্ঘ 7 বছর তিনি জেনেটিক্স নিয়ে কিন্তু গবেষণা করেন। তিনি এই মটরশুঁটির কিন্তু 34টি প্রজাতি নিয়ে গবেষণা করেন এই জেনেটিক্স সম্বন্ধে। এই বংশগতির সম্বন্ধে তিনি যে ধারণা পান, এই ধারণাটা কিন্তু পরবর্তীতে তার গবেষণা, অর্থাৎ তিনি গবেষণা করে যে ফলটা পান সেই ফলটা ব্রুন ন্যাচারালিস হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। এটা একটা গবেষণা জমা দিলে সেইখান থেকে ওইটার একটা মানে কি বলা হয় যে ওই গবেষণাটা সঠিক না ভুল সেটা এখানে পরীক্ষা নিরীক্ষা করে এই গবেষণা করে দেখা হয়। তো মেন্ডেলের মৃত্যুর 16 বছর পর 3 জন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে তার সূত্র আবিষ্কার করেন। এই 3 জন বিজ্ঞানী কি? হিউগো দ্য ব্রিস, কার্ল করেন্স এবং এরিক স্কেরমেক। কার্ল করেন্স মূলত মেন্ডেলের সূত্র প্রদান করেন। অর্থাৎ এই যে এতক্ষণ যে বিষয়গুলো জানলাম এই মেন্ডেলের গবেষণা নিয়ে কিন্তু জানলাম এবং মেন্ডেলের পরবর্তীতে তারা গবেষণা যারা করছে এটা নিয়ে। এই যে মেন্ডেল যে তার গবেষণাটা কি কোথায়? ব্রুন ন্যাচারালিস হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। এই জমা দেওয়ার পরে এখানে তার গবেষণাটা কিন্তু দেখাই হয় নাই। এই 16 বছর পর যখন এই 3 জন বিজ্ঞানী এই একই গবেষণা জমা দেন তখন এরা জানতে পারেন কি এই বিষয় নিয়ে গবেষণা করে গেছেন 16 বছর আগে আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। তাদের এই আবিষ্কার গ্রেগর জোহান মেন্ডেলের আবিষ্কারের সাথে মিলে যায়। পরবর্তীতে তারা কিন্তু বলেন যে না এটা আমাদের আবিষ্কার না, এটা মূলত এই গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কার করে গেছেন, এই জন্য এই আবিষ্কারের কৃতিত্বটা তাকেই দেওয়া হোক। এই জন্য কিন্তু গ্রেগর জোহান মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়। তো এই ছিল মোটামুটি সংক্ষেপে গ্রেগর জোহান মেন্ডেলের আবিষ্কার নিয়ে আলোচনা। তো এর যে পার্ট 7 থেকে 8 এই অংশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এই যে এখানে আমি 9টা প্রশ্ন সাজাইছি, এরপরেও আছে আরও কটা, আরও 5টা আছে, টোটাল 14টা প্রশ্ন। এই 14 ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়, কিন্তু আনসারটা মোটামুটি একই রকমের এই প্রশ্নগুলো। তো প্রশ্নগুলো কীরকম হয় এই প্রশ্নগুলো আমরা দেখব। তো ভিডিওর শেষাংশে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো দেখি আমাদের বইয়ের পরবর্তী অংশে কি আলোচনা আছে। নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাকে ক্রোমোজোম বলে। তো ক্রোমোজোম কি? আমরা যদি এটা একটা নিউক্লিয়াস চিন্তা করি তো এই নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো আঁকাবাঁকা অসংখ্য অংশ আছে, এর নাম হলো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের সংখ্যাটাও এখান থেকে ইম্পর্টেন্ট। তো নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো আঁকাবাঁকা যেসব অংশ থাকে যা জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে সৃষ্ট ক্রোমোজোম থেকে পাই। তো এই যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপটা কিন্তু আমরা পড়ে আসছি। প্রোফেজ ধাপে মূলত কিন্তু এই যে ক্রোমাটিড তন্তুগুলা কি করে নির্দিষ্ট সংখ্যক কতগুলো সুতার মতো আঁকাবাঁকা অংশে পরিণত হয়, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। এই অংশগুলোকে বলা হয় মূলত ক্রোমোজোম। এইখান থেকেই কিন্তু আমরা ক্রোমোজোমের ধারণাটা ভালোভাবে পাই। প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে, একটি হলো ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার। তো এই যে প্রোফেজ ধাপে এই প্রত্যেকটা ক্রোমোজোম কি করে মাঝ বরাবর বিভক্ত হয়, এরকম মাঝ বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিভক্ত অংশটা মাঝখানে একটা বিন্দু দ্বারা আটকে থাকে। তো এই যে দুইটি অংশে বিভক্ত হয়েছে এই প্রত্যেকটা ভাগকেই কিন্তু বলা হয় ক্রোমাটিড। এই যে প্রত্যেকটা খণ্ড, এই খণ্ড আর এই খণ্ড, এই দুইটাকে বলা হয় ক্রোমাটিড। আর সেন্ট্রোমিয়ার হলো কিন্তু মূলত এই যে বিন্দুতে আটকা থাকে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তো মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো
অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। যে এখানে কিন্তু দুইটি সুতার মতো সমান আকৃতির অংশ গঠন হয়েছে, এই প্রত্যেকটা অংশকেই বলা হয় ক্রোমাটিড। তাহলে আমরা এখান থেকে ক্রোমাটিডের সংজ্ঞা দিতে পারবো যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে ক্রোমোজোম লম্বালম্বি দুভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতি সুতার মতো অংশ সৃষ্টি করে তাদের প্রত্যেকটিকে বলা হয় ক্রোমাটিড। এভাবে সংজ্ঞা দিয়ে দেবা। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। তো এটা হলো সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ারের সংজ্ঞাটা কি হবে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বি দুভাবে বিভক্ত হওয়ার পর ওই দুইটি ক্রোমাটিড যে বিন্দুতে সংযুক্ত থাকে সেই বিন্দুটিকে বলা হয় কিন্তু সেন্ট্রোমিয়ার। অর্থাৎ এই ক্রোমাটিড দুটি যে বিন্দুতে সংযুক্ত থাকে তাকেই বলা হয় সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। তো কোষ বিভাজনের সময় কিন্তু কোষের মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো সুতার মতো অংশের সৃষ্টি হয়, এগুলাকে বলা হয় কিন্তু স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুর মধ্যে কিছু তন্তু আছে যেগুলা ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করে। যে তন্তুটা এই সেন্ট্রোমিয়ারকে এই সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করে তাকে বলা হয় কিন্তু আকর্ষণ তন্তু। তার মানে কি এই সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল তন্তুর সাথে কি করে যুক্ত থাকে, এগুলা কিন্তু আমরা আগে মাইটোসিস কোষ বিভাজনে দেখে আসছি। এরপর হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডি মানে হচ্ছে ডিঅক্সিরাইবো, এন মানে হচ্ছে নিউক্লিক, আর এ মানে হচ্ছে অ্যাসিড। তাহলে ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আর মানে হচ্ছে রাইবো, এন মানে হচ্ছে নিউক্লিক, আর এ মানে হচ্ছে অ্যাসিড। তার মানে আরএনএ মানে হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ, এর মাঝখানে কিন্তু ডিএনএটাই ক্রোমোজোমের প্রধান উপাদান। বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আরএনএর গুরুত্ব অপরিসীম। এই যে ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে সেখানে কিন্তু ডিএনএ এবং আরএনএর গুরুত্ব সবথেকে বেশি। সাধারণত ক্রোমোজোমের ডিএনএর অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং জীবের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। এই যে ডিএনএর যে অণুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো থাকে, এই অণুগুলোই কিন্তু জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং এটা ধারণ করে পরবর্তী প্রজন্মে কিন্তু নিয়ে যায়। পুরুষানুক্রমে মানে হলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম নিয়ে যায়। যেমন আমার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি আমার বাবা মার থেকে পাইছি, বাবা মা একটা প্রজন্ম, আমি আর একটা প্রজন্ম, এবং আমার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমার সন্তান পাবে। অর্থাৎ আমি একটা প্রজন্ম, আমার সন্তান আরেকটা প্রজন্ম। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে জিন নামে অভিহিত করা হয়। তো জিন জিনিসটা কি? এখানে বলা হইতেছে কিন্তু ডিএনএর অংশকে জিন বলা হয়। আমরা জানি কি ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ বা আরএনএ। এই ডিএনএ বা আরএনএগুলো কিন্তু দেখতে যে এরকম সর্পিলাকার। অর্থাৎ আমরা যে অনেক বিল্ডিংয়ে কিন্তু ঘুরানো সিঁড়ি দেখছি গোলাকার, এটা কিন্তু অনেক সময় সিনেমায় দেখছি যে নায়িকারা দৌড় দিয়ে নামে এরকম গোলাকার সিঁড়ি দ্বারা। এই ডিএনএ বা আরএনএর গঠনটা কিন্তু মূলত এরকম। এখন এই যে এই ডিএনএ বা আরএনএ কিন্তু সবটুকু অংশকে কিন্তু জিন বলা হয় না। এর মনে করো এই ছোট অংশ এইটুকুকে একটা জিন বলা হইতেছে, আবার এইটুকু একটা জিন, এরকম একটা জিন, মানে ক্ষুদ্র একটা অংশ জিন। এই জন্য বলা হইতেছে কি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশকে কিন্তু জিন বলা হয়। যদি আমাদের সংজ্ঞা আসে জিন কি, তাহলে কি বলবো আমরা? যে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ বা আরএনএর অংশকে বলা হয় জিন। সহজ না? তাহলে এই ডিএনএ বা আরএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে। এই জন্য বলা হইতেছে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ বা আরএনএর অংশকে জিন বলা হয়। তো এই যে এই জিনগুলা, এই জিন কিন্তু একটি জিন কখনো একটি বৈশিষ্ট্য বহন করে, আবার একটি জিন বহু বৈশিষ্ট্য বহন করে জীবের, আবার অনেকগুলা জিন অর্থাৎ বহু জিন, অনেকগুলা জিন অনেক সময় একটি বৈশিষ্ট্য বহন করে। এই অংশটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটি জিন জীবের অনেক সময় একটি বৈশিষ্ট্য বহন করে, একটি জিন জীবের অনেকটি বৈশিষ্ট্য বহন করে, আবার বেশ কয়টা জিন বা নয় বহু জিন একটি বৈশিষ্ট্য বহন করতে পারে। সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। এই যে
ক্রোমোজোমকে কিন্তু বলা হয় জীবের ভৌত ভিত্তি, জীবের বৈশিষ্ট্যের কি ভৌত ভিত্তি। আর এই ডিএনএ বা আরএনএ হচ্ছে কিন্তু রাসায়নিক ভিত্তিতে। এই জন্য ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক একটি রূপ। তো জিনের রাসায়নিক রূপ কি ডিএনএ বা আরএনএ। যেসব জীবে ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। অর্থাৎ যে সকল জীবের ভিতরে ডিএনএটা উপস্থিত থাকে না, সেই জীবে থাকে কি আরএনএ। এই আরএনএ গুলাই কিন্তু যে সকল জীবে ডিএনএ থাকতো, ডিএনএ যে সকল ভূমিকা পালন করতো, সেম ভূমিকাটাই কিন্তু আরএনএ পালন করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস, যেটাকে বলা হয় টিএমবি। টি মানে হচ্ছে তামাক, এম মানে হচ্ছে মোজাইক, আর বি মানে হলো কি ভাইরাস। তো জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, একটা বৈশিষ্ট্যের জন্য কিন্তু বহু জিন কাজ করে, এটা আমরা জানি। আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, একটি জিন কিন্তু বহু বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে, বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। অর্থাৎ ক্রোমোজোম জিনকে কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বহন করে নেওয়া যায়, অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে বহন করে নিয়ে যায়। তো এই জন্য কিন্তু তাদেরকে বংশগতির বাহক বলা হইতেছে। বাহক জিনিসটা কি, যে বহন করে, অর্থাৎ কোনো কিছুকে বহন করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই জন্য ক্রোমোজোম যেহেতু জিনকে বহন করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাইতেছে, এই জন্য ক্রোমোজোমকে কিন্তু বংশগতির ধারক এবং বাহক বলা হয়। কারণ ক্রোমোজোম বংশগত বৈশিষ্ট্য ধারণ করতেছে, শুধু ধারণ করেই সে রাখে না, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বহন করে নিয়ে যায়, এই জন্য তাকে বাহক বলা হয়। মিওসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে। বংশগতির এ ধারাটা কি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতেই থাকে। ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। আমি কিন্তু আগেই বলছি ক্রোমোজোম হলো কি বংশগতির ভৌত ভিত্তি। কেন ভৌত ভিত্তি বলা হয়? কারণ পিতামাতার বৈশিষ্ট্যকে বহন করে সরাসরি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়, এজন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। সুতরাং এ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হয়। অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির স্বকীয়তা রক্ষা হয়, নিজস্বতা রক্ষা হয়। অর্থাৎ গরুর গড় থেকে যে গরু হইতেছে, এই গরুটা কিন্তু একদম মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের বংশগত বৈশিষ্ট্যটা রক্ষা করতেছে, গরু তার স্বকীয়তা বজায় রাখতেছে, অর্থাৎ নিজস্বতা। গরু কিন্তু একটা সময় যে পরিবর্তিত হয়ে মানুষে রূপান্তর হইতেছে না, বা ছাগল, হাঁস, মুরগি, কবুতর এরকম কোনো কিছুতে সে রূপান্তর হয় না। গরু কিন্তু দীর্ঘদিন ধরে সময়কাল ধরে গরুই থাকতেছে, আর এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু বংশানুক্রমে বহন করে নেওয়া যায় এই ক্রোমোজোম। এই জন্য ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমেই কিন্তু বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা বজায় থাকে। আমরা কিন্তু আমাদের 6 নাম্বার ভিডিওতে দেখছি কি মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টা? 46টি। এই 46টি ক্রোমোজোম মানে 23 জোড়া ক্রোমোজোম, তাই না? এখন এই মানুষের একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে যাওয়ার সময় যদি 23 জোড়া ক্রোমোজোম, এই নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সংখ্যা বজায় না থাকে, তখন কিন্তু এর ভিতরে মানুষের বৈশিষ্ট্য থাকবে না, অন্য কোনো প্রাণীর বৈশিষ্ট্য হয়ে যাবে। কারণ একটা নির্দিষ্ট প্রাণীর জন্য তার কোষে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে। মানুষের জন্য কিন্তু 23 জোড়া, গরুর জন্য একরকম, ছাগলের জন্য একরকম, মহিষের জন্য একরকম, মানে আলাদা আলাদা প্রজাতির জন্য ক্রোমোজোমের সংখ্যা কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন ভিন্ন হয়। এই মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে কিন্তু 22 জোড়া ক্রোমোজোম এক ধরনের, এটাকে বলা হয় অটোসোম, আর এক জোড়া ক্রোমোজোম হচ্ছে কিন্তু
আরেক ধরনের, এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। আমি আবারও বলছি, মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোসোম, যেটা তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো বহন করে নেওয়া যায়, যেমন গায়ের রং, তার উচ্চতা, তার চোখের রং কেমন হবে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বহন করে এই 22 জোড়া ক্রোমোজোম। আর এই যে এক জোড়া ক্রোমোজোম আছে না, এই এক জোড়া ক্রোমোজোমকে আমরা কি বলছি? সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম কিন্তু ছেলের গায়ে এক ধরনের থাকে, মেয়ের গায়ে এক ধরনের। তো আমরা কিন্তু মোটামুটি প্রায় সকলেই জানি যে ছেলেদের গায়ে যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা হলো এক্স ওয়াই, আর মানে স্ত্রীদের গায়ে যে ক্রোমোজোমটা থাকে সেটা হলো এক্স এক্স, তাই না? এক জোড়া করতে, এখানেও কিন্তু এক জোড়া ক্রোমোজোম, এখানেও কিন্তু এক জোড়া ক্রোমোজোম। যখন এগুলা, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটাকে কিন্তু বলা হয় শুক্রাণু, আর মেয়েদের ক্ষেত্রে এটা হলো ডিম্বাণু। এখন ছেলের যদি এক্স শুক্রাণু যায় এই মেয়েদের এক শুক্রাণুর সাথে মিলিত হয়, তাহলে কিন্তু দেখো দুইটাই কিন্তু এক্স হয়ে গেল। দুইটা যখন এক্স হবে তখন কিন্তু সন্তান হবে মেয়ে। আর যখন এই শুক্রাণুটা আসবে ওয়াই আর ডিম্বাণুটা আসবে এক্স, তখন দেখো এখানে হয়ে গেলে কিন্তু এটা হবে জাইগোট কোষ, আর এই জাইগোট কোষটা হয়ে যাবে কিন্তু এক্স এবং ওয়াই এর, এটা কিন্তু ভিন্ন ভিন্ন। আর তখনই হবে কিন্তু ছেলে। অর্থাৎ যখন শুক্রাণু এবং ডিম্বাণু একই থাকতেছে তখন হয় মেয়ে, আর শুক্রাণু আর ডিম্বাণু যখন ভিন্ন ভিন্ন থাকবে তখন হবে ছেলে। তো এই ছিল আমাদের মোটামুটি আমাদের পাঠ্য বইয়ের আলোচনা। এখন এই অংশটুকু থেকে কি ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো চলো আমরা একটু দেখে আসি। ক্রোমোজোমের ভূমিকা বিশ্লেষণ করো। এই যে ক্রোমোজোমের যে মানে বংশগত বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাইতেছে সেটা ব্যাখ্যা করতে হবে। কীভাবে ব্যাখ্যা করতে হবে? প্রথমে আমরা বংশগতি, বংশগত বৈশিষ্ট্য, তারপরে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম এই সংজ্ঞাগুলো দিব। তারপর আমরা নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে সংজ্ঞা দিব। এরপরে নিউক্লিক অ্যাসিডগুলোর কাজ কি, জিন কি, এই সংজ্ঞাগুলো দেওয়ার পরে আমরা যে ক্রোমোজোমকে যে বংশগতির ধারক এবং বাহক কেন বলা হইতেছে এই অংশটুকু আমাদের পাঠ্যবই আলোচনা আছে, আমরা ওই অংশটুকু সংক্ষেপে দিয়ে দেব। ক্রোমোজোমে বংশগতিতে ভূমিকা রাখে ব্যাখ্যা করো, এটাও সেমভাবে। প্রজাতির বংশগতি রক্ষায় মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো, এটাও সেমভাবে। মানুষের ক্রোমোজোমের সংখ্যার ধ্রুবতা বজায় রাখতে মিওসিস ও মাইটোসিসের গুরুত্ব মানুষের ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবতা বজায় রাখতে মিওসিস ও মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যুক্তিসহ মতামত দাও। এখানে মিওসিস কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, আর মাইটোসিসও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোসিস কোষ বিভাজন থেকে আমরা যা জানি সেটা একটু সংক্ষেপে দিয়ে দেবো। তো ভিডিওর দ্বারা দীর্ঘ হয়ে যেতেছে, তো এই জন্য আমি এত লং আলোচনা করতেছি না, সংক্ষেপে বলে দিতেছি। প্রজাতির বৈশিষ্ট্য টিকিয়ে রাখতে ক্রোমোজোম এবং ডিএনএ উভয়ের ভূমিকা রয়েছে, যুক্তিসহ ব্যাখ্যা করো। তো এটাও আমরা মোটামুটি দিতে পারবো। ক্রোমোজোমের সকল প্রজাতির স্বকীয়তা রক্ষা করে ব্যাখ্যা করো। এই যে এক একটা প্রজাতির জন্য ক্রোমোজোমের সংখ্যা এক এক রকম, যদি ভিন্ন ভিন্ন হয়ে যেত তাহলে কিন্তু প্রাণীটাও ভিন্ন হয়ে যেত। অর্থাৎ আমরা কিন্তু বলছিলাম কি যে মানুষের ক্রোমোজোমের সংখ্যা 46টি। এই 46টি ক্রোমোজোম কিন্তু যেরকম বাবা মায়ের কোষে থাকে, ঠিক সন্তানের কোষেও কিন্তু 46টা ক্রোমোজোম আছে। এই সন্তানের দাদা দাদির কাছেও কিন্তু 46টা ক্রোমোজোম আছে। অর্থাৎ সকল মানুষের কোষে ক্রোমোজোমের সংখ্যা 46টি। এটাই ক্রোমোজোমের সংখ্যা বজায় না থাকলে কিন্তু, নির্দিষ্টতা বজায় না থাকলে কিন্তু তার স্বকীয়তা বজায় থাকবে না। ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন, এটা কিন্তু আমাদের এখানে আলোচনা আছে। ক্রোমোজোম বংশগত বৈশিষ্ট্য ধারণ করে, এই জন্য একে বংশগতির ভৌতভিত্তি বলা হয়। ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর অংশ জীবে কি ধরনের ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। ওই যে ডিএনএর অংশকে জিন বলা হয়, জিন একটা বৈশিষ্ট্য বহন করে, ভিন্ন একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য বহন করে নিয়ে যেতে পারে, বা অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়, এগুলো খুব কিন্তু ব্যাখ্যা করতে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে, ব্যাখ্যা করো। তো এটাও আমরা পারবো। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক ব্যাখ্যা করো। তো এটা আমরা জানি, নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যার ধ্রুবতা বজায় রাখতে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। আমরা কিন্তু জানি মিওসিস কোষ বিভাজনটাই অধিক গুরুত্বপূর্ণ।
ক্রোমোজোম কিভাবে লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। আমরা এই যে পাইলাম যে 46টি ক্রোমোজোমের মধ্যে কয়টি? 2টি ক্রোমোজোম আছে সেক্স ক্রোমোজোম, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে একটা ক্রোমোজোম হলো সেক্স ক্রোমোজোম, সেইখানে এক্স এক্স আছে, আবার আছে কি এক্স ওয়াই। যখন এক্স ওয়াই মিলিত হয় তখন হয় ছেলে, আর এক্স এক্স মিলিত হলে তখন হয় মেয়ে। তো তোমার বাবার 2 সন্তান 2 রকম হওয়ার কারণ ব্যাখ্যা করো। এটা নিয়ে আমি একটু বলতেছি। আমাদের কিন্তু পিতামাতার বৈশিষ্ট্য কিন্তু অনেক সময় ভিন্ন ভিন্ন থাকে। অনেকের পিতা থাকে অনেক লম্বা, মাথা থাকে খাটো, আবার পিতা থাকে যদি ফর্সা, মাথা থাকে কালো। তো এদের ঘর থেকে যখন সন্তান হয়, সন্তান হলে হয় কিন্তু হয় লম্বা হয়, না হয় খাটো হয়, অথবা কালো হয়, না হয় ফর্সা হয়। এখন বাবার চেহারা যদি ফর্সা থাকে, সন্তানের চেহারা যদি হয় ফর্সা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মনে করতে হবে, সেটা হলো আমার জীবের কিন্তু এই জিনগুলোর মধ্যে বৈশিষ্ট্য হলো 2 ধরনের। এটা কিন্তু ওই যে যখন গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি উদ্ভিদ নিয়ে পরীক্ষা করছিলেন, তখন কিন্তু তিনি 2 ধরনের বৈশিষ্ট্য দেখতে পাইছিলেন একটা জীবের ভিতরে। একটা হলো প্রকট বৈশিষ্ট্য, আর একটা হলো প্রচ্ছন্ন। প্রকট বৈশিষ্ট্যটা কি? যে বৈশিষ্ট্যটা সন্তান সন্ততিতে প্রকাশিত হয়। অর্থাৎ বাবা যদি ফর্সা হয়, তার সন্তানও যদি ফর্সা হয়, তাহলে পিতার প্রকট বৈশিষ্ট্যটা তার সন্তান পাইছে। এখন মাতা কালো, সন্তান কিন্তু কালো হয় নাই, অর্থাৎ এই মাতার কালো বৈশিষ্ট্যটা সন্তানের ভিতরে আছে, কিন্তু সেটা প্রচ্ছন্ন, অর্থাৎ সেটা প্রকাশিত হয় নাই। যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় সেগুলোকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় না সেগুলোকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পরে 14 নাম্বার, এই জন্য 2টা সন্তান কিন্তু এখানে 2 রকম হয়েছে। বাবার মতো হয়তো বা ফর্সা হয়েছে ছেলে, কিন্তু দেখা গেছে মাতার মতো কালো হয়ে গেছে মেয়ে। কেন? ওই যে মাতার প্রকট বৈশিষ্ট্যটা পাইছে মেয়ে, আর পিতার প্রকট বৈশিষ্ট্যটা পাইছে ছেলে। তোমার চেহারা তোমার বাবা মায়ের মতো হওয়ার কারণ ব্যাখ্যা করো। কারণ আমার চেহারা আমার বাবা মার মতো হবে, এটাই স্বাভাবিক। কারণ বংশগত বৈশিষ্ট্যগুলো আসে কিন্তু ক্রোমোজোমের মাধ্যমে, আর এই ক্রোমোজোমগুলো কিন্তু সন্তান পায় তার বাবা মায়ের ক্রোমোজোম থেকে। যেহেতু অন্য কারো থেকে ক্রোমোজোমগুলো আসে না, সেই ক্ষেত্রে তো অবশ্যই যেহেতু পিতামাতার বৈশিষ্ট্যগুলো আমাদের মানে পিতামাতার ক্রোমোজোমগুলো আমাদের শরীরে আসে, তাহলে আমরা অবশ্যই পিতামাতার মতোই হব, অন্য কোনো মানুষের মতো হব না। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পিতামাতার মতো না হয়ে তার দাদা দাদির মতো হয়ে যায়, কিংবা ফুফা ফুফুর মতো হয়ে যায়। সেই ক্ষেত্রে পিতামাতার বৈশিষ্ট্যগুলো প্রকট থাকে না। তখন ওই যে দাদা দাদির থেকে যে বৈশিষ্ট্যগুলো পিতামাতা পাইছিল, অথবা নানা নানির থেকে যে বৈশিষ্ট্যগুলো পিতামাতা পাইছিল, ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু পিতামাতার কাছে প্রচ্ছন্ন হয়েছিল, তাদের মধ্যে প্রকাশিত হয়েছিল না। কিন্তু সেটা কি করছে, আমার মাঝে আইসা নানার সেই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়ে গেছে, আর পিতামাতার বৈশিষ্ট্যগুলো আমাদের ওইখানে প্রচ্ছন্ন হয়ে থেকে গেছে। আর নানা নানির বা দাদা দাদির বৈশিষ্ট্যটা আমার দেহে যখন প্রকট বৈশিষ্ট্য হবে, তখন তাদের বৈশিষ্ট্যটা আমাদের দেহে প্রকাশিত হবে। তো এই ছিল এখনকার ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।